আসসালামু আলাইকুম, কেমন আছেন? মোহাম্মদ ইয়াসিন আরাফাত, রাঙামাটি জেলার কাপ্তি উপজেলা থেকে আপনাদের সাথে যুক্ত হলাম না, আসলে একটা ভিডিও মেকিং করলাম, চিন্তা করলাম। সেটা হলো যে আসলে আমরা দুনিয়াতে আসি, দুনিয়াতে আসার পর শিক্ষা গ্রহণ করি, তারপর বিয়ে শাদী হয়, সংসার হয়, দুনিয়াদারি করা লাগে এবং শেষ সময়ে আমরা মৃত্যুবরণ করি। এটা হচ্ছে মানুষের জীবন, লাইফ সার্কেল যেটা। এর ভিতরে আমাদের সবারই একটা টার্গেট থাকে যে আমরা যেভাবেই যে পেশায় থাকি না কেন, ধরেন একটা রিক্সা চালকও সে তার সন্তানকে একটু ভালো মানুষ করার চেষ্টা করে এবং সে মনে করে যে তার সন্তানটা যেন একটু ভালোভাবে সচ্ছলভাবে, হ্যাঁ, এবং নিরাপদে বসবাস করতে পারে। এটা স্বাভাবিক, এটা আসলে প্রত্যেক পিতামাতাই চায়, হ্যাঁ, প্রত্যেক সন্তানের জন্য। এখন আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে আমরা নিজেরাও কিন্তু অ্যাকচুয়ালি নিরাপদ না। আর আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে কী করে নিরাপদ রাখবো? আপনি এখন স্কুলে যাচ্ছেন, স্কুলে নিরাপদ না। কলেজে যাচ্ছেন, তাও নিরাপদ না। আপনি কলিগের কাছে নিরাপদ না, আপনি আপনার সহপাঠীর কাছেও নিরাপদ না। এমনকি আপনি যদি রাজনীতি করেন, আপনি আপনার নিজের দলের মানুষের কাছেও নিরাপদ না। হ্যাঁ? সেই হিসেবে যদি দেখা যায় তাহলে আমাদের বাংলাদেশ এখন সবচেয়ে বড় ক্রাইসিসের ভিতর দিয়ে যাচ্ছে। হ্যাঁ? হয়তোবা দেখা গেল যে আপনি এডুকেশন শেষ করার পর এক জায়গায় চাকরি করবেন, সেখানে আপনার সুপারিশ লাগতেছে, লিঙ্ক আপ লাগতেছে, কিন্তু সেটা আপনার নাই। তো সেক্ষেত্রে আপনার একটা ভালো জব হচ্ছে না, কিংবা আপনার একটা সরকারি চাকরি করতে হচ্ছেন, সেখানে আপনার হিউজ পরিমাণে ঘুষ দিতে হচ্ছে, যে সামর্থ্য আপনার পিতা মাতার বা আপনার নাই। সে আচ্ছা, তারপর চিন্তা করলেন যে আমি পড়াশোনা করছি, ঠিক আছে, আমি তো আসলে চাকরি করবো না, আমি বিজনেস করবো। বিজনেস স্টার্ট করতে গেলেন, সেখানে হচ্ছে পুঁজির সমস্যা। এখন পুঁজি নিতে গেলেন, কিস্তি তুলে, এখানেও এক সমস্যা। বন্ধুবান্ধব থেকে ধার দেনা করলেন, সেখানেও সমস্যা। আচ্ছা, তারপরও কোনো রকমে কষ্ট করে আপনি কী করলেন, একটা বিজনেস স্টার্ট করলেন। প্রথমে বিজনেস স্টার্ট করতে গেলে সেখানে আবার আপনাকে চাঁদা দিতে হচ্ছে রাজনৈতিক দলের বিভিন্ন সভাপতি, সহসভাপতি, বিভিন্ন সংগঠন, গ্রুপ, হ্যাঁ, চাঁদা দিতে হচ্ছে। দিলেন চাঁদা, তারপর একটা প্রতিষ্ঠান গড়লেন। এখন এরপরে প্রতি মাসে মাসে চাঁদা তো আছে, তার উপর দেখা যাচ্ছে মিলাদুন্নবী চাঁদা, এই সাদা আছে, এই সাদা, তারপরে 16 ডিসেম্বরের চাঁদা, 26শে মার্চের চাঁদা, হ্যাঁ, ওই এলাকার পোলাপান পিকনিকে যেতে চায় তাদের একটু স্পন্সর করার চাঁদা, ইত্যাদি ইত্যাদি। একটা মানে প্যারাশানিতে জর্জরিত। তার উপর দেখা যাবে যে বছরে বছরে সরকার ট্যাক্স বাড়াবে, কর বাড়াবে, বিদ্যুতের সমস্যা, হ্যাঁ, ট্রান্সপোর্টের সমস্যা, এক মানে এরপর কর্মচারী রাখবেন, কর্মচারীও সমস্যা। সব কিছু যদি আপনি বিবেচনা করেন তাহলে আমাদের বাংলাদেশটা এখন রীতিমতো একটা সার্কাস, হ্যাঁ। তার উপর তো এখন যুদ্ধ বিধ্বস্ত দেশের মতোই বলা যায়, কিছুটা ওরকম। তো আমার পরামর্শ হচ্ছে, যদি সম্ভব হয়, যদি আপনার সামর্থ্য থাকে, যদি মনে হয় যে আপনার গ্রামের বাইরে এক টুকরো একটা জমি বিক্রি করে হলে আপনার সন্তানকে দেশের বাইরে পাঠাতে পারবেন, আমার পরামর্শ হচ্ছে আপনি আপনার সন্তানকে দেশের বাইরে পাঠিয়ে দিন। দেশের বাইরে বলতে আমি আপনার সন্তানকে মিডল ইস্টে পাঠাতে বলি নাই, যে আরব কান্ট্রিগুলোতে পাঠাতে বলি না। কারণ আরব কান্ট্রিগুলোতে আপনার সন্তান যদি 30 বছরও বিদেশ করে, বাড়িতে এসে কিছু করতে পারবে না, এরকম ইতিহাস আছে অনেক। আমার পরামর্শ হচ্ছে আপনি আপনার সন্তানকে ইউরোপের কোনো একটা উন্নত কান্ট্রিতে পাঠিয়ে দেন, উন্নত দেশে পাঠিয়ে দেন, যেখানে গিয়ে আপনার সন্তান কালচার শিখবে, আইনকে শ্রদ্ধা করতে শিখবে, তারপরে আপনার যে কোনো পেশাকে শ্রদ্ধা করতে শিখবে। ইউরোপে জানেন যে রাস্তা পরিষ্কার করে ক্লিনার, তাকেও সবাই সম্মান করে, হ্যাঁ। তারপর বড় কথা হলো সে নিরাপদে থাকবে। এখানে কিন্তু একটা সাম্যবাদী কাজ করে, সেখানে কিন্তু আপনার এই যে চুরি, ছিনতাই, রাহাজানি, খুন, দর্শন, এসব জিনিসগুলো এখানে অনেকটাই কম। তারপরে ওইখানে পড়াশোনার ব্যবস্থা, সিস্টেম আলাদা, ইকোসিস্টেমটা সুন্দর। তারপরে ওইখানের আপনার সামাজিক ব্যবস্থাপনাটা সুন্দর। এছাড়া ওইখানে যে বাসস্থান, সে পাকঘরেও এসি থাকে, টয়লেটেও এসি থাকে। সে একটা একটা উন্নত লাইফ লিড করতে পারবে যদি সে নিজেকে গড়ে তুলতে পারে, এবং গড়ে তোলার অপরচুনিটি আছে। তো আমার ধারণা বা আমার পরামর্শ হচ্ছে, যদি আপনার সম্ভব হয়, আপনার সময় শেষ, আপনার সময় শেষ। এখন আপনি যান না যান সেটা আপনার ব্যক্তিগত বিষয়। আপনার সন্তান যে উঠতেছে, যে আগামীতে ভবিষ্যৎ নির্মাণ করবে, তাকে আমার মনে হচ্ছে যে যতটা সম্ভব দেশের বাইরে পাঠিয়ে দিন। তাহলে এখানে আর বিভিন্ন দলের সভাপতি, সেক্রেটারি, এই সেই, অমুক সমুক, এদের রোষানলে বা এসব জিনিসে পড়বে না। দেখেন, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করা বিভিন্ন খেলোয়াড়, বিভিন্ন শিল্পী, বিভিন্ন সাহিত্যিক যারা বাংলাদেশকে এত বছর রিপ্রেজেন্ট করছে, তাদের এখন অস্তিত্ব নয়। তাদের কোনো না কোনো দল করার পরে তাদের উপর এফেক্ট, মানে তাদের যে অবদানটা, সেটাও কিন্তু জাতি মনে রাখতেছে না, ঠিক আছে? এটা স্বাভাবিক। একটা দল আসবে, আরেকটা দল যাবে, এরা এদের অবদান মনে রাখবে না, এরা এদের অবদান মনে রাখবে। এটা বাংলাদেশ। আমরা অবশ্যই নিমক হারামের দেশ, সেটা ভিন্ন জিনিস, সেটা আইয়ুব খান জানছিল।
পাকিস্তান আইয়ুব খান বলছিল তো বাঙালির জন্য লাঠি আর জুতা এই দুটো হচ্ছে পারফেক্ট। যাই হোক, আমি ওইদিকে যাচ্ছি না। আমার পরামর্শ হচ্ছে যে যে আপনি কত বড় বড় যে নেতারা দেখতেছেন, এমপি মিনিস্টার দেখতেছেন, তাদের সন্তানদেরকে কেউ কিন্তু দেশে রাখে না। তারা বিভিন্ন উন্নত দেশগুলোতে সেটেল হয়ে যাচ্ছে, উন্নত লাইফ লিড করতেছে। জনগণ হচ্ছে রিক্সাওয়ালা, ঠেলাগাড়িওয়ালা, সাধারণ জনগণের ছেলেমেয়েরা। সো আপনার সন্তানকে জনতার কাতারে নিয়ে ফেলে আপনার সন্তানকে একটা উন্নত জীবন উপহার দেওয়ার জন্য হলেও কষ্ট করে হলেও এক টুকরো জমি বিক্রি করে হলেও ধার দেনা করে হলেও দেশের বাইরে কোনো একটা ইউরোপের কোনো একটা কান্ট্রিতে পাঠিয়ে দিন, যেন সে ভবিষ্যতে একটা নিরাপদ জীবনযাপন করতে পারে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।